প্রথমে হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ, এটা ডেফিনেশনটা তোমাদের জানতে হবে। তোমরা এর আগেও বলছি যে তোমার ফরমেশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স, হ্যাঁ, সেটাকে বলা হয় তোমার প্রসেসটাকে বলে গ্লুকোনিওজেনেসিস। ফরমেশন অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স কল গ্লুকোনিওজেনেসিস। এখন এই নন কার্বোহাইড্রেট সোর্স গুলোর নাম কি, অর্থাৎ সাবস্ট্রেট কি এখানে? নন কার্বোহাইড্রেট সোর্স হচ্ছে তোমার ল্যাকটেট, গ্লিসারল, আর ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড এবং প্রোপিওনেট, হ্যাঁ, এগুলি থেকে তোমার গ্লুকোজ তৈরি হয়। তাহলে কিভাবে তৈরি হবে তোমার ওই সাইকেলটার মাধ্যমে তোমাদের বুঝাই দেবো। তাহলে নন কার্বোহাইড্রেট সোর্স কোনগুলো, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে সাবস্ট্রেট হিসাবে কাজ করবে কোনগুলো? ল্যাকটেট, গ্লিসারল, ইন্টারমিডিয়েটস অফ টিসিএ সাইকেল, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর প্রোপিওনেট, হ্যাঁ। এখানে কি তৈরি হবে? প্রোডাক্ট কি? গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে গ্লুকোজ তৈরি হবে। সাধারণত কোন জায়গাটায় বেশি হয়? লিভারে। লিভারে তোমার 90% আর কিডনিতে 10%। এই দুটা জায়গায় গ্লুকোনিওজেনেসিসটা হয়। আর একটা সেলের কোন কোন কম্পার্টমেন্টে হয়? এখানে খেয়াল করো যে এই একটা পাথওয়ে যেটা তোমার দুটা জায়গায় ইনভলভ থাকবে। মেইনলি তোমার সাইটোপ্লাজমে, আর কিছু রিয়াকশন তোমার কোথায় হয়? পার্টলি তোমার মাইটোকন্ড্রিয়াতে। আর নেচার কি? এটা তোমার অ্যানাবলিক, হ্যাঁ। তাহলে এই মনে রাখবা যে কোন মানে কোন কোন সাইকেল বোথ তোমার সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে হয়। এই একটা গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে, আর একটা কিন্তু ইউরিয়া সাইকেল। যখন ইউরিয়া সাইকেল পড়ানো হবে তখন খেয়াল করবা ইউরিয়া সাইকেলও কিন্তু তোমার সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়া দুইটাতেই তোমার মানে হয়। তাহলে এখানে মনে রাখতে হবে মেইনলি তোমার রিয়াকশন গুলো সাইটোপ্লাজমে হয়, আবার পার্টলি তোমার কতগুলো রিয়াকশন মাইটোকন্ড্রিয়াতে হবে, হ্যাঁ। আর এখানে একটা জিনিস মনে রাখবা, এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে তোমার দুটা সাইকেল ইনভলভ থাকে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস পাথওয়ে, আর একটা হচ্ছে তোমার টিসিএ সাইকেল। সাইটোপ্লাজমে আমরা খেয়াল করেছি তোমার যে মেইনলি তোমার গ্লাইকোলাইসিস পাথওয়েটা হয়, আর মাইটোকন্ড্রিয়াতে কোনটা হয়? টিসিএ সাইকেল। সেজন্য বোথ কম্পার্টমেন্ট এখানে ইনভলভ। মেইনলি তোমার সাইটোপ্লাজম আর পার্টলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখানে কিন্তু এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতেও তোমার ছয়টা এটিপি প্রয়োজন হবে। এক মলিকুল গ্লুকোজ তৈরি করতে আমরা যদি লাগবে তোমার দুইটা পাইরুভেট, দুইটা ল্যাকটেট, সেখানে 6টা এটিপি তোমার খরচ হবে, হ্যাঁ। আর এই এটিপি গুলো আমরা কোথা থেকে পাবো? এই এটিপি গুলো আমরা সাধারণত বিটা অক্সিডেশনে যে এটিপি তৈরি হয় সেখান থেকে আমরা এটিপি গুলো পাই, হ্যাঁ। এখন আমি সাইকেলে চলে যাব। তাহলে আমি তোমাদেরকে বললাম যে এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে দেখো দুটা সাইকেল ইনভলভ থাকে। একটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস পাথওয়ে আর টিসিএ সাইকেল। দেখো এখানে বোথ সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে এই পাথওয়েটা ইনভলভ, তাই না? একটা জিনিস কি যে তোমার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কি কি জিনিস তোমার সাবস্ট্রেট হিসাবে কাজ করে? তোমার আমরা জানি তোমার গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তারপরে তোমার গ্লিসারল, ল্যাকটেট, পাইরুভেট, এগুলি। সাধারণত দেখো ডান সাইডের যেটা পাথওয়েটা নীল কালারের, সেটা হচ্ছে গ্লিসারল, হ্যাঁ। গ্লিসারলটা ইন্টার করবে গ্লুকোনিওজেনিক পাথওয়েতে থ্রু গ্লিসারলের 3 ফসফেটের মাধ্যমে করে, তারপরে তোমার উল্টা দিকে যে গ্লুকোজ তৈরি করবে সেটা পরে আলোচনা করব। আর গ্লুকোজেনিক যে অ্যামাইনো অ্যাসিড, এই গ্লুকোজেনিক পাথওয়েতে তোমার 5টা রুট দিয়ে ঢুকবে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। যেমন ধরো তোমার অ্যালানিন প্রথমে কি হবে? পাইরুভেট হবে। পাইরুভেট হয়ে তোমার এই গ্লুকোনিওজেনিক পাথওয়েতে ঢুকবে। আর কি কি ভাবে ঢুকতে পারে? আলফা কিটোগ্লুটার থেকে ঢুকতে পারে, তারপরে তোমার অক্সালোএসিটেট, হ্যাঁ, তারপরে ফিমারেট, তারপরে সাকসিনিল কোয়ে, এগুলি হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিডে ঢোকার পাথওয়ে।
তোমাদের দেখো এখানে কিন্তু লেখা আছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কোন কোন রুটে ঢুকে। মেইনলি 5টা তোমার পাইরুভেট, অক্সালোএসিটেট, তারপরে তোমার আলফা কিটোগ্লুটারেট, সাকসিনিল কোয়ে, আর হচ্ছে ফিমারেট, হ্যাঁ, এগুলি দিয়ে ঢোকে। আর ল্যাকটেট, পাইরুভেট এবং টিসিএস সাইকেলের যে ইন্টারমিডিয়েটস, এগুলি গ্লুকোনিওজেনিক পাথওয়েতে ঢোকে থ্রো অক্সালো সাকসিলেটের মাধ্যমে। হ্যাঁ, এটা মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা, সব মানে এই অক্সালো এসিটেটকে বলা হয় কি ইন্টারমিডিয়েট ইন গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। কেন বলা হয়? যে দেখা যাচ্ছে যে অল গ্লুকোজেনিক যে সাবস্ট্রেট, হ্যাঁ, শুধু গ্লিসারল বাদে সবাই কিন্তু প্রথমে কি তৈরি করবে? অক্সালো এসিটেট তৈরি করবে। এই অক্সালো এসিটেট থেকে তারপরে কি হবে? ফসফোএনল পাইরুভেট হবে। ফসফোএনল পাইরুভেট হয়ে তারপরে সাবসিকুয়েন্সিয়ালি কি করবে? মুভ করবে টুয়ার্ডস দ্য গ্লুকোজ ফরমেশন। এই জন্য অক্সালো এসিটেটকে বলা হয় কি ইন্টারমিডিয়েট ইন দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখো যে আমরা গ্লাইকোলাইসিস পাথওয়েতে তোমার কি দেখতে পেয়েছিলাম যে তোমার 3টা স্টেপ তোমার ইরিভার্সিবল স্টেপ, আর বাকিগুলো কিন্তু রিভার্সিবল। সেগুলি একটা থেকে আরেকটা এমনিতেই হয়, কিন্তু যে 3টা স্টেপ তোমার ইরিভার্সিবল স্টেপ, সেই তিনটা স্টেপ অতিক্রম করতে কতগুলো এনজাইম লাগবে গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে। হ্যাঁ, তারপরে সেগুলি তোমার যেমন তোমার ইরিভার্সিবল স্টেপ কোনটা কোনটা? তখন গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হচ্ছিল। এখানে তোমার এনজাইম কাজ করে কি গ্লুকোকাইনেজ অথবা হেক্সোকাইনেজ। হ্যাঁ, কিন্তু এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে এই ইরিভার্সিবল স্টেপটাকে ওভারকাম করবে কোন এনজাইম? গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম। একদম উপরে খেয়াল করো লাল কালি দিয়ে লেখা আছে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম, কারণ এটা ইরিভার্সিবল স্টেপ। এটাকে ওভারকাম করার জন্য এই এনজাইমটা আমার প্রয়োজন। যেগুলি রিভার্সিবল স্টেপ সেখানে কিন্তু এই এনজাইম গুলো লাগবে না। তাহলে আমার জানি যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট যেটা হচ্ছিল এটা একটা ইরিভার্সিবল স্টেপ। এইটাকে ওভারকাম করার জন্য আমার এনজাইম লাগবে কি? গ্লুকোজ 6 ফসফেটেজ। আর একটা ছিল তোমার ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে যখন ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছিল, এখানে কোন এমনিতে এটা এই রিঅ্যাকশনটা ক্যাটালাইজড হচ্ছিল বাই ফসফোফ্রুক্টোকাইনেজ, কিন্তু যখন তোমার গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে উল্টা দিকে যাবে, এই মানে স্টেপটাকে ওভারকাম করার জন্য কোন এনজাইম কাজ করবে? দেখো লাল কালিতে লেখা আছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এনজাইম। তাহলে গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ হতে আমার লাগবে কি? গ্লুকোজ 6 ফসফেটেজ। আর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট হতে কি লাগবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ এনজাইম। তারপরে কোনটা ছিল ইরিভার্সিবল স্টেপ? ফসফোএনল পাইরুভেট, তাই না? ফসফোএনল পাইরুভেট থেকে যখন পাইরুভেট হচ্ছিল, এক্ষেত্রে পাইরুভেটটা ফসফোএনল পাইরুভেট হতে গেলে 2টা স্টেপ প্রয়োজন। একটা হচ্ছে কি পাইরুভেটকে অক্সালো এসিটেট হতে হবে। এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে দেখো পাইরুভেট থেকে অক্সালো এসিটেট হচ্ছে তোমার কি এনজাইম দিয়ে? পাইরুভেট কার্বো অক্সিলেজ এনজাইম দিয়ে। তারপরে অক্সালো এসিটেট থেকে ম্যালেট মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে বের হয়ে আবার অক্সালো এসিটেট হচ্ছে। এই অক্সালো এসিটেট থেকে তারপরে কি হচ্ছে? তোমার ফসফোএনল পাইরুভেট। এখানে তাহলে আর একটা কি এনজাইম লাগতেছে? ফসফোএনল পাইরুভেট কার্বোঅক্সিকাইনেজ। হ্যাঁ, তাহলে এই যে পাইরুভেট তোমার কার্বোঅক্সিলেজ এনজাইম, এটা একটা কি এনজাইম? এই পাইরুভেট থেকে ফসফোএনল পাইরুভেটে আমার 2টা স্টেপ লাগবে। সেই 2টা স্টেপে 2টা এনজাইম কাজ করে। একটা হচ্ছে পাইরুভেট কার্বোঅক্সিলেজ এনজাইম, আর একটা হচ্ছে তোমার ফসফোএনল পাইরুভেট কার্বোঅক্সিকাইনেজ এনজাইম। তাহলে এই যে 4টা এনজাইম, এই 4টা এনজাইম এটা হচ্ছে তোমার কি জন্য প্রয়োজন? এই 4টা এনজাইম যে গ্লাইকোলাইসিস পাথওয়েতে যে 3টা ইরিভার্সিবল স্টেপ ছিল, এই 3টা ইরিভার্সিবল স্টেপকে ওভারকাম করার জন্য এই 4টা এনজাইম লাগবে। এই এনজাইম গুলোকে বলা হয় তোমার কি এনজাইম?
of the gluconeogenesis pathway অথবা ইউনিক এনজাইম। এনজাইম তোমাদের রিটেনে অনেক সময় কোশ্চেন থাকে, হোয়াট আর দ্য কি এনজাইমস অফ দ্য গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। তাহলে কি কি পড়বা? এক নম্বর হচ্ছে তোমার পাইরুভেট কার্বক্সিলেজ, তারপরে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, তারপরে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ আর গ্লুকোজ 6-ফসফেটেজ। একটু খেয়াল করো, লাল কালি দিয়ে যেগুলি সেগুলি হচ্ছে তোমার কি এনজাইম অফ দ্য গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। হ্যাঁ, তাহলে এই চারটা এনজাইমকে কি বলে? তোমার কি এনজাইম অফ দ্য গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। এই চারটা কিন্তু রেট লিমিটিং এনজাইমও। হ্যাঁ, আর এখন তোমার অনেক সময় রিটেনে কোশ্চেন থাকে যে কিভাবে তোমার গ্লিসারল থেকে তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে, অথবা কিভাবে ল্যাকটেট অথবা পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হয়। হ্যাঁ, এই মানে শুধু যে কোনো একটা তোমার থাকবে, যেমন ধর গ্লিসারল। হ্যাঁ, গ্লিসারল থেকে তাহলে কিভাবে তোমার গ্লুকোজ তৈরি হবে? গ্লিসারল থেকে প্রথমে তোমার কি হবে? গ্লিসারল 3-ফসফেট হবে। এখানে এনজাইম কাজ করবে কি? গ্লিসারল তোমার কাইনেজ। হ্যাঁ, গ্লিসারল কাইনেজ, এখানে দেখো একটা এটিপি তোমার এখানে ইউটিলাইজড হচ্ছে। হ্যাঁ, আর এই গ্লিসারল 3-ফসফেট থেকে তারপরে কি তৈরি হবে? ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। কিন্তু আমরা জানি যে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরিতে একটা ডাইহাইড্রো এটা ভেঙে তোমার একটা ডাইহাইড্রো অক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হয়, আর একটা গ্লিসারল দিয়ে 3-ফসফেট। তাহলে আমার এক মলিকুল গ্লুকোজ তৈরি করতে কয়টা গ্লিসারল লাগবে? 2টা গ্লিসারল লাগবে, তাই না? একটা থেকে আমি কি পাবো? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট পাবো। আর একটা তোমার গ্লিসারল থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হবে, সেটা আবার কনভার্টেড হবে গ্লিসারল ডাই 3-ফসফেট। তারপরে এই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট আর গ্লিসারল ডাই 3-ফসফেট মিলে কি হবে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট, মানে রিভার্স ওয়েতে এখন যাচ্ছে, তাই না? এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে তারপরে ফ্রুক্টোজ 6-ফসফেট হবে কি দিয়ে? বাই দ্য এনজাইম ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ এনজাইম। তারপরে আমরা জানি ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট হয়। তারপরে ফসফেট থেকে কিভাবে গ্লুকোজ তৈরি হবে? গ্লুকোজ 6-ফসফেটেজ এনজাইম দিয়ে। তাহলে বুঝতে পারছো যে কিভাবে গ্লিসারল থেকে তোমার গ্লুকোজ তৈরি হচ্ছে। সবসময় মনে রাখবা এই পাথওয়েতে সবকিছু 2টা করে লাগবে। তাহলে গ্লিসারল থেকে প্রথমে গ্লিসারল 3-ফসফেট হবে, গ্লিসারল 3-ফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হবে, আর একটা গ্লিসারল থেকে এইভাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট হবে, সেটা আবার কনভার্টেড হবে গ্লিসারল 3-ফসফেট। তারপরে এই 2টা কনডেন্স হয়ে কি হবে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হবে। এই ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তারপরে কি হবে? ফ্রুক্টোজ 6-ফসফেট। এখানে কোন এনজাইম এখানে কাজ করবে? এই স্টেপটা আমরা জানি যে এটা ইরিভার্সিবল স্টেপ, এটাকে ওভারকাম করবে কে? ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ। তারপরে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট হবে, আর গ্লুকোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ, এটাও একটা ইরিভার্সিবল স্টেপ, এটাকে ওভারকাম করবে কোন এনজাইম? গ্লুকোজ 6-ফসফেটেজ। এখন তোমার ধরো ল্যাকটেট অথবা পাইরুভেট, আমরা জানি ল্যাকটেট থেকে পাইরুভেট হয়, পাইরুভেট থেকে ল্যাকটেট হয়। এখন ল্যাকটেট যদি হয় তাহলে প্রথমে কি হবে? পাইরুভেট হবে। এখন তুমি পাইরুভেট কিভাবে তোমার পাইরুভেট থেকে গ্লুকোজ তৈরি হয়? তাহলে একটু খেয়াল করো, পাইরুভেট প্রথমে মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে। হ্যাঁ, ঢুকে তোমার কি হবে? কার্বক্সিলেশন হবে। তার মানে এখানে পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম দিয়ে কি হবে? অক্সালো এসিটেট তৈরি হবে। হ্যাঁ, এই অক্সালো এসিটেট তারপরে কি হবে? ম্যালেট হবে। ম্যালেটটা মাইটোকন্ড্রিয়া দিয়ে তোমার সাইটোপ্লাজমে যাবে, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যে এটা অক্সালো এসিটেট হবে। অক্সালো এসিটেট থেকে তারপরে কি হবে? ফসফোএনল পাইরুভেট। এটা এই স্টেপ মানে গুলাকে তোমার ওভারকাম করে কে? এটাকে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। তাহলে দেখো যে পাইরুভেট থেকে অক্সালো এসিটেট হচ্ছে এখানে যে এনজাইমটা, এই আমরা জানি পাইরুভেট থেকে ফসফোএনল পাইরুভেট
যেটা ছিল সেটা ইরিভার্সিবল স্টেপ ছিল। এই স্টেপটাকে ওভারকাম করতে আমার কি লাগতেছে, দুইটা এনজাইম, একটা পাইরুভেট কার্বক্সিলেজ আর একটা ফসফেনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ। এখন ফসফেনল পাইরুভেট থেকে তুমি গ্লাইকোলাইসিস পাথের উল্টা দিকে যেতে থাকো, তাহলে কি হবে, 2-ফসফোগ্লিসারেট হবে, কারণ আমরা জানি। কোশ্চেন ছিল এখানে বলো। ম্যাম, পাইরোভেট থেকে অক্সালেট হ্যাঁ, হয়ে অক্সালেট থেকে কি ডাইরেক্ট না ফসফোইনাল পাইরোভেট হয়? না মানে এই হবে পাথর। না, শোনো, পাইরুভেট থেকে অক্সালোএসিটেট হবে। হ্যাঁ, হ্যাঁ। অক্সালোএসিটেটটা থেকে ম্যালেট হয়, এটা কিন্তু রিভার্সিবল স্টেপ। ম্যালেটটা হুম তারপরে মাইটোকন্ড্রিয়া থেকে তোমার সাইটোপ্লাজমে যাবে, সাইটোপ্লাজমে না গেলে তো গ্লাইকোলাইসিস পাথে হবে না। হ্যাঁ, হুম হুম। ম্যালেটটা থেকে তারপরে অক্সালোএসিটেট হবে, এই অক্সালোএসিটেট থেকে তারপরে ফসফোএনল পাইরুভেট হবে। সেখানে তোমার এনজাইম লাগবে কোনটা, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ এনজাইম। হ্যাঁ, তাহলে জি দেখো ম্যাম। এখানে এই দুটা স্টেপে যে দুটা এনজাইম ইউজ হচ্ছে, এই দুটা হচ্ছে তোমার কি এনজাইম অফ দা মানে গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। মানে এই যেগুলি স্টেপটা তোমার ইরিভার্সিবল স্টেপ, যে সেই স্টেপ গুলোকে ওভারকাম করার জন্য যে এনজাইম গুলো ইউজ হয়, দেখো লাল কালিতে দেখাচ্ছে, এগুলি হচ্ছে তোমার কি এনজাইম অফ দা মানে গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। তারপরে যখন ফসফোএনল পাইরুভেট হয়ে গেল, এই বাকিগুলো তো তোমার সব রিভার্সিবল ছিল, সেজন্য ফসফোএনল পাইরুভেট থেকে আবার 2-ফসফোগ্লিসারেট হবে, 2-ফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট, তুমি উপর দিকে যেতে থাকো, 3-ফসফোগ্লিসারেট থেকে 1,3-ডিসফসফোগ্লিসারেট, তারপরে গ্লিসারলের 3-ফসফেট হবে। ওখান থেকে আবার তোমার তাহলে আমার এই ক্ষেত্রেও দেখো পাইরুভেট কয়টা প্রয়োজন, একটা গ্লুকোজের জন্য দুইটা, কারণ একটা গ্লিসারলের 3-ফসফেট হবে, আর একটা গ্লিসারলের 3-ফসফেটে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট তৈরি হতে হবে। এই দুটা মিলে তারপরে কি হবে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট হবে। তারপরে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটকে ওভারকাম করবে কে, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটেজ এনজাইম, সেখান থেকে ফ্রুক্টোজ 6-ফসফেট হবে, ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে গ্লুকোজ 6-ফসফেট, গ্লুকোজ 6-ফসফেটকে ওভারকাম করবে কোন এনজাইম, গ্লুকোজ 6-ফসফেটেজ, তারপরে আমরা ফাইনালি গ্লুকোজ পাবো। তাহলে এইভাবে ধরো পাইরুভেট অথবা ল্যাকটেট থেকে এইভাবে আমার গ্লুকোজ হবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় রিটেনে এটাই আসে যে গ্লিসারল থেকে কিভাবে হয় অথবা পাইরুভেট থেকে। তোমরা পাইরুভেট থেকে এই দুটা স্টেপ দেখাই দিবা, দিয়ে পরের গুলো তোমার এমনি এইভাবে আরো চিহ্ন দিয়ে দিয়ে ফাইনালি তোমার গ্লুকোজটা কিভাবে সেটা দেখাবা। আর সাধারণত যদি বলে ইয়া গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো সবগুলোই তোমার, ধরো অ্যানালিন, অ্যানালিন কিন্তু গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, এটাও কি হবে, প্রথমে পাইরুভেট হবে, পাইরুভেট হয়ে তাহলে পাইরুভেট যেভাবে হচ্ছিল ওইভাবে হবে। আর অন্যান্য গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেগুলো সবই তোমার কি হবে, এই যে দেখো নিচের দিকে ম্যালেট তৈরি করবে, ম্যালেট থেকে আবার অক্সালোএসিটেট হচ্ছে, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো সবগুলোই কি হবে, অক্সালোএসিটেট তৈরি করবে, করে তারপরে অক্সালোএসিড থেকে তোমার ফসফোএনল পাইরুভেট হবে, হয়ে তারপরে উপর দিকে উঠতে থাকবে। তাহলে এইভাবে তোমার এইসব সাবস্ট্রেট থেকে তোমার গ্লুকোজ তৈরি হয়। তাহলে কি কি জিনিস, কোন কোন সাবস্ট্রেট থেকে, আমরা প্রথমে দেখলাম গ্লিসারল, তারপরে তোমার ল্যাকটেট, পাইরুভেট আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর প্রোপিওনেট যেটা, অর্থাৎ প্রোপিওনিল কোয়ে, এখান থেকে কিন্তু সাকসিনেল কোয়ে তৈরি হয়, এই সাকসিনেল কোয়ে থেকে আবার তোমার কি হবে, ম্যালেট হবে, ম্যালেট থেকে অক্সালোএসিটেট হবে, হয়ে আবার ওইভাবে উপর দিকে তোমার উঠতে থাকবে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। এখান থেকে রিটেনে কোশ্চেন থাকে যে হোয়াট আর দ্য কি এনজাইমস অফ দ্য গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। তাহলে এই 4টা এনজাইম একদম মুখস্থ রাখবা, এটা কিন্তু ভাইভাতেও খুব জিজ্ঞেস করা হয়, যে এমনি প্রথমে জিজ্ঞেস করে যে ডিফাইন গ্লুকোনিওজেনেসিস আর হোয়াট আর দ্য মানে নন কার্বোহাইড্রেট সোর্স অফ গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। তাহলে বলবা যে গ্লিসারল, ল্যাকটেট, পাইরুভেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড আর হচ্ছে প্রোপিওনেট, এগুলি হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স। আর এখানে তোমাদের ভাইভাতে আর এই কোশ্চেনটা খুবই জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য কি এনজাইমস অফ দ্য গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। তাহলে প্রথমে কি বলবা, এইভাবে উপর থেকেও আসতে পারো, এদিক থেকেও যেতে পারো, পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম,
তারপরে তোমার ফসফোএনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, তারপরে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ আর গ্লুকোজ 6 ফসফেটেজ। এই চারটা নাম একদম মুখস্থ রাখবা, কখনোই ভুলবা না। হ্যাঁ, এটা কিন্তু খুব রিটেনেও আসে ছোট কোশ্চেন আকারে, ভাইবাতেও খুব জিজ্ঞেস করা হয় এটা। এইগুলি সব ডেসক্রাইব আকারে, এগুলি দরকার নাই। আর এখন তোমার এই যে রেগুলেশনে যা সাধারণত কোন হরমোনটা গ্লুকোনিওজেনেসিস পাথওয়েকে স্টিমুলেট করে, তোমার গ্লুকাগন। আর ইনসুলিন কি করে, ইনহিবিট করে। হ্যাঁ, এটুকু মনে রাখলেই হবে। আর এই যে আবার এখানে লেখা আছে হোয়াট আর দ্য কি এনজাইমস অফ গ্লুকোনিওজেনেসিস, এটা বলছি। পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফেনল পাইরুভেট কার্বক্সি কাইনেস, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেজ আর গ্লুকোজ 6 ফসফেটেজ। মানে এই চারটা এনজাইম হচ্ছে কি এনজাইমস অফ গ্লুকোনিওজেনেসিস পাথওয়ে। হ্যাঁ, আর এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়ের ইম্পর্টেন্সটা কি? হ্যাঁ, ইম্পর্টেন্সটা এটাও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে গ্লুকোনিওজেনেসিস পাথওয়ের ইম্পর্টেন্সটা কি। কারণ এটা কি করে, মেনটেন করে আমাদের নরমাল ব্লাড গ্লুকোজ লেভেল। সেটা কোন কন্ডিশনে করে, যখন আমরা ফাস্টিং থাকি, স্টারভেশনে, আর যদি কেউ লিমিটেড কার্বোহাইড্রেট ইনটেক করে। হ্যাঁ, সেক্ষেত্রে যে গ্লুকোজ লেভেলটাকে নরমালে কি এই গ্লুকোনিওজেনেসিস পাথওয়েটাই এটা মেনটেন করে। তাহলে ইট মেনটেনেন্স অফ নরমাল গ্লুকোজ লেভেল ডিউরিং ফাস্টিং, স্টারভেশন আর লিমিটেড কার্বোহাইড্রেট ইনটেক। আরেকটা কি, যে কতগুলো প্রোডাক্টকে ও মানে ক্লিন করে, সেগুলি কি, যেমন এইটা ল্যাকটেট থেকে কি হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাই না? এটা কিন্তু আমাদের বেশি, আমাদের ল্যাকটিক অ্যাসিডোসিস হলে তাহলে আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য ও কি করবে, এটা মানে ডিসপোজ করতেছে ল্যাকটেট। এটা কোথায় তৈরি হয়, মাসলে, আরবিসিতে তৈরি হয়। তাহলে দেখো ল্যাকটেটকে তোমার গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে গ্লুকোজ তৈরি করতেছে। তারপরে ডিসপোজাল করতেছে গ্লিসারলকে, যেটা প্রোডিউসড হচ্ছে তোমার অ্যাডিপোজ টিস্যুতে। আর একটা কি, টিসিএস সাইকেলের কন্টিনিউশনে হেল্প করতেছে। আর মেইন যেটা, যে মেইনটেনেন্স অফ নরমাল ব্লাড গ্লুকোজ লেভেল ডিউরিং ফাস্টিং, স্টারভেশন। আর এমনি কি করে, তোমার ক্লিনিং দ্য প্রোডাক্ট অফ মেটাবলিজম, যেমন ডিসপোজাল অফ ল্যাকটেট দ্যাট প্রোডিউসড বাই মাসেল অ্যান্ড আরবিসি, আর একটা ডিসপোজাল অফ গ্লিসারল যেটি প্রোডিউসড হচ্ছে বাই অ্যাডিপোজ টিস্যু। হ্যাঁ, এটা একটু মনে রাখলেই হবে। আর মানে একটু অনেক সময় এইভাবে জিজ্ঞেস করতে পারে, নেম দ্য কন্ডিশন হোয়েন গ্লুকোনিওজেনেসিস অকার। তাহলে বলেই ফেললাম, ফাস্টিং, প্রলং স্টারভেশন, তারপরে তোমার লিমিটেড কার্বোহাইড্রেট ইনটেক। হ্যাঁ, আর আরেকটা এমনি ছোট কোশ্চেন হতে পারে যে হোয়াই গ্লুকোনিওজেনেসিস নট অকার ইন স্কেলিটাল মাসল। কেন ওখানে হয় না? কারণ আমরা জানি যে তোমার স্কেলিটাল মাসলে গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইম এটা কিন্তু অ্যাবসেন্ট, সেজন্য তোমার গ্লুকোনিওজেনেসিস এটাও কিন্তু স্কেলিটাল মাসলে হয় না। হ্যাঁ, এটা। আর আরেকটা তোমাদের আছে যে অনেক সময় একটা কোশ্চেন থাকে, হ্যাঁ, যে মেটাবলিক ফেট অফ গ্লুকোজ 6 ফসফেট। তাহলে আমরা কিন্তু এর আগে তোমরা খেয়াল করছো, গ্লুকোজ 6 ফসফেটটা থেকে তোমার এখান থেকে তোমার কি, এটা অক্সিডেশন থ্রো হেক্সোস মনোফসফেট শান্ট। হ্যাঁ, আমরা যদি বলি যে মেটাবলিক ফেট অফ গ্লুকোজ 6 ফসফেট, তাহলে একটা তুমি বলতে পারো যে অক্সিডেশন থ্রো হেক্সোস মনোফসফেট শান্ট। আর একটা কি, আমরা ইউরিনিক অ্যাসিড পাথওয়েটাও কিন্তু গ্লুকোজ 6 ফসফেট থেকেই তোমার তৈরি মানে শুরু হয়, তাই না? তাহলে সিনথেসিস অফ গ্লুকোনিক অ্যাসিড থ্রো ইউরিনিক অ্যাসিড পাথওয়ে। আর একটা কি দেখলাম, যে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, তারপরে কি তৈরি হয়, গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেন সিনথেসিসেও তোমার গ্লুকোজ 6 ফসফেট লাগে। আর একটা কি, যে গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হয়, গ্লুকোজ হয়। আবার গ্লাইকোলাইসিস পাথওয়েতেও তোমার অক্সিডেশন হতে গেলে গ্লুকোজ, তখন গ্লুকোজ 6 ফসফেটও হচ্ছে, তাই না? এটা কিন্তু অনেক সময় এমনি ছোট কোশ্চেন আকারে ধরে যে মেটাবলিক ফেট অফ গ্লুকোজ 6 ফসফেট। এটা আমরা তো যখন এইচএমপি শান্ট পড়লাম, ইউরিনিক অ্যাসিড পাথওয়ে, সেখানে কিন্তু দেখলাম যে গ্লুকোজ 6 ফসফেট থেকে শুরু হলো, তাই না?
আবার গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতেও গ্লুকোজ 6-ফসফেট লাগে। তারপরে তোমার গ্লুকোজ যে তোমার গ্লাইকোলাইসিস পাথওয়েতে অক্সিডাইজড হচ্ছিল, সেখানেও গ্লুকোজ 6-ফসফেট তৈরি হচ্ছিল। তারপরে তোমার গ্লাইকোজেন সিনথেসিসেও তোমার প্রথম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট, তারপরে গ্লুকোজ 1-ফসফেট হচ্ছিল, তাই না? আর এইভাবে তোমার গ্লুকোজ 6-ফসফেট তোমার এর হয় মেটাবলিক ফেট, এইভাবে এইসব পাথওয়েতে তোমার হয়। এখন এই যে কোরি সাইকেল, এটা কিন্তু তোমাদের একটা শর্ট নোট থাকে, হ্যাঁ, কোরি সাইকেল, এটার উপরে তোমাদের রিটেনে কোশ্চেনে দেখবা কতগুলো টপিকস এর উপর শর্ট নোট থাকে, সেরকম এটা কোরি সাইকেল, এটা কিন্তু শর্ট নোট থাকে। হ্যাঁ, এটা কি যে ল্যাকটেট, হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি তোমার প্রোডিউসড হবে স্কেলিটাল মাসল এবং আরবিসি তে বাই দ্য প্রসেস অফ অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এমনি তো তোমার কি হয় অ্যারোবিক কন্ডিশনেও তোমার আরবিসির ভিতরে, তারপরে যে কর্নিয়া, লেন্স, রেটিনা, এগুলির ভিতরে কি হয় তোমার তোমার হয় এই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। হ্যাঁ, সেখান থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াস তোমার ল্যাকটেট প্রোডিউস হচ্ছে, স্কেলিটাল মাসলেও হচ্ছে। হ্যাঁ, এই যে ল্যাকটেট তৈরি হচ্ছে, এই ল্যাকটেট তারপরে ট্রান্সপোর্ট হবে ফ্রম স্কেলিটাল মাসল থেকে কোথায়? লিভারে যাবে, লিভার অথবা কিডনিতে। কিভাবে যাবে? ভায়া ব্লাডের মাধ্যমে এরা তোমার লিভারে যাবে অথবা কিডনিতে যাবে, যে এরা আবার গ্লুকোনিওজেনেসিস পাথের মাধ্যমে তোমার কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। এই যে তারপরে সেই যে গ্লুকোজটা আবার তোমার ব্লাডের মাধ্যমে তোমার কি হবে? পেরিফেরাল টিস্যুতে আবার অক্সিডেশন হবে। এই একটা ছবি দিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে ল্যাকটেট এটা কোথায় তৈরি হচ্ছে? স্কেলিটাল মাসল, আরবিসি, তারপরে তোমার কর্নিয়া, এসব জায়গাতে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে। এই যে ছবিটা দেখো, যে মাসলে তোমার গ্লুকোজ থেকে ল্যাকটেট তৈরি হচ্ছে, এটা অ্যানারোবিক গ্লাইকোলাইসিস প্রসেসে। এই ল্যাকটেট তারপরে ব্লাডের মাধ্যমে দেখো কোথায় যাচ্ছে? লিভারে যাচ্ছে। লিভারে গিয়ে ল্যাকটেটটা কি হবে? আমরা এতক্ষণ দেখলাম ল্যাকটেট তোমার গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজ আবার এর মাধ্যমে এটা তোমার অক্সিডেশন হবে বাই পেরিফেরাল টিস্যু দিয়ে। এই যে সাইকেলটা, এই সাইকেলটাই বলা হচ্ছে কোরি সাইকেল। তাহলে দেখো মাসলে এই ল্যাকটেট তোমার ব্লাডের মাধ্যমে লিভারে যাচ্ছে, লিভারে গিয়ে তোমার গ্লুকোনিওজেনেসিস পাথের মাধ্যমে আবার গ্লুকোজ তৈরি হচ্ছে। এই গ্লুকোজ ব্লাডের মাধ্যমে আবার এই পেরিফেরাল টিস্যুতে এসে ইউটিলাইজড হচ্ছে। হ্যাঁ, এই যে সাইকেল, এটাকে বলে কোরি সাইকেল। আর একটা সাইকেল, এটা ইম্পর্টেন্স কি, যে ডিসপোজেস ল্যাকটেট প্রোডিউস ইন মাসল এন্ড আরবিসি এন্ড প্রিভেন্ট ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিস। তার মানে এটা ডিসপোজ করতেছে এইভাবে গ্লুকোজ তৈরি করে ল্যাকটেটকে, যেটা প্রোডিউস হচ্ছে মাসেলে, আরবিসি তে, এবং এইভাবে তোমার প্রিভেন্ট করে ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন এন্ড ল্যাকটিক অ্যাসিডোসিস। আর একটা সাইকেল আছে, এটা তোমার অতটা পরীক্ষায় আসে না, এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোরি সাইকেলটা, ওইটা পরীক্ষায় বেশি আসে। তারপরেও এটা জেনে রাখো যে তোমার ফাস্টিং কন্ডিশনে কি হয়? দেয়ার ইজ কন্টিনিউয়াস ট্রান্সপোর্ট অফ অ্যামাইনো অ্যাসিড, পার্টিকুলারলি অ্যালানিন, ফ্রম স্কেলিটাল মাসল টু লিভার। হ্যাঁ, স্কেলিটাল মাসলে কি হয়? পাইরুভেটটা কনভার্টেড হয় অ্যালানিনে বাই ট্রান্সঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসটা সবসময় খেয়াল করবা, অ্যানালিন থেকে পাইরুভেট হতে পারে, পাইরুভেট থেকে অ্যালানিন হতে পারে। তাহলে স্কেলিটাল মাসলে কি হচ্ছে? পাইরুভেট ইজ কনভার্টেড ইনটু অ্যালানিন বাই ট্রান্সঅ্যামাইনেশন প্রসেস। এই অ্যালানিন তারপরে কোথায় যাবে? লিভারে যাবে ভায়া ব্লাড। তারপরে এটা এগেইন আবার ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসের মাধ্যমে এই অ্যালানিন থেকে আমরা দেখলাম যে গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে এটা অ্যালানিন আবার ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে প্রথমে পাইরুভেট হবে, এই পাইরুভেট থেকে গ্লুকোনিওজেনেসিস পাথওয়েতে আবার গ্লুকোজ তৈরি হবে, তৈরি হয়ে তারপরে সেটা আবার স্কেলিটাল মাসলে গিয়ে তোমার ব্লাডের মাধ্যমে যাবে, যে তোমার ওইটা ইউটিলাইজড হবে।
তাহলে ফাস্টিং কন্ডিশনে কি হবে, কন্টিনিউয়াস ট্রান্সপোর্ট হবে অ্যামাইনো অ্যাসিড, বিশেষ করে অ্যালানিন, কোথা থেকে, স্কেলিটাল মাসল থেকে, সেটা কোথায় যাবে, লিভারে। স্কেলিটাল মাসলে সাধারণত কি হয়, পাইরুভেটটা অ্যালানিনে কনভার্ট হয় বাই ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসে। এই অ্যালানিন আবার ট্রান্সপোর্ট হবে লিভারে, কিভাবে যাবে, ব্লাডের মাধ্যমে, সেখানে গিয়ে আবার পাইরুভেট হবে, সেটা কিভাবে হবে, ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে। তারপরে এই পাইরুভেট থেকে গ্লুকোনিওজেনেসিস পাথের মাধ্যমে আবার গ্লুকোজ তৈরি হয়ে তারপরে ব্লাডের মাধ্যমে স্কেলিটাল মাসলে যাবে। এই যে ছবিতে দেখো, এই যে মাসলে প্রথমে ধরো গ্লাইকোজেন থেকে কি হচ্ছে, পাইরুভেট হচ্ছে, পাইরুভেটটা ট্রান্সঅ্যামাইনেশনের প্রসেসের মাধ্যমে অ্যালানিন হচ্ছে, এই অ্যালানিন ব্লাডের মাধ্যমে আবার লিভারে যাচ্ছে, লিভারে গিয়ে কি তৈরি হচ্ছে, ট্রান্সঅ্যামাইনেশন প্রসেসের মাধ্যমে পাইরুভেট হচ্ছে, আর এই পাইরুভেট থেকে তোমার গ্লুকোনিওজেনেসিস প্রসেসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজ আবার তোমার ব্লাডের মাধ্যমে মাসেলে যাচ্ছে, যে এটা আবার ইউটিলাইজড হচ্ছে। হ্যাঁ, এই যে সাইকেল, এটাকে তোমার বলা হচ্ছে মানে অ্যালানিন গ্লুকোজ অ্যালানিন তোমার অ্যালানিন সাইকেল। হ্যাঁ, এটা এটা একটু জানবা, অনেক সময় পরীক্ষায় আসে যে গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার, গ্লুকোস্ট্যাটিক ফাংশন অফ লিভার, এটা মানে ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ লিভার টু মেনটেন normal blood glucose concentration in case of both hypoglycemia and hyperglycemia. তার মানে লিভারের, ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ লিভার to maintain normal blood glucose concentration in case of both hypoglycemia and hyperglycemia. আমরা হাইপোগ্লাইসিমিয়াতে এবং হাইপোগ্লাইসিমিয়া যদি হয়, সেক্ষেত্রেও লিভার কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়, আবার হাইপোগ্লাইসিমিয়া হলেও সে কি করে, ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমায়, কমায় একটা মেনটেন করে নর্মাল ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন। যদি হাইপোগ্লাইসিমিয়া হয়, সেক্ষেত্রে ও কিভাবে তোমার ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়াবে, তখন কি হবে, গ্লাইকোজেনোলাইসিস হবে, মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হবে। আর একটা প্রসেস কি, গ্লুকোনিওজেনেসিস হবে, গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ তৈরি হবে। এই দুটা প্রসেসের মাধ্যমে ও কি করবে, হাইপোগ্লাইসিমিয়া থেকে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে নরমাল আনবে। এগুলি সবই কিন্তু লিভারে হয়। আবার যদি হাইপারগ্লাইসিমিয়া হয়, তার মানে হাইপার মানে ব্লাডে আমার গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, তাহলে এটাকে আমার নরমালে আনতে হবে, তখন কি করবে, গ্লাইকোজেনেসিস, তখন গ্লাইকোজেন ফর্মেশন হবে। আর একটা কি, তোমার লাইপোজেনেসিস হবে। আমরা জানি গ্লুকোজ থেকে তোমার লিপিডও তৈরি হয়। এই জন্যে তোমার এইভাবে তোমার লিভার কি করে, গ্লুকোস্ট্যাটিক ফাংশনটা মেনটেন করে, অর্থাৎ it is the capacity of liver to maintain normal blood glucose concentration in case of both hypoglycemia and hyperglycemia. In case of hypoglycemia, it increases by blood glucose level by glycogenolysis and by the process of gluconeogenesis. Or in case of hyperglycemia, it maintain normal glucose level by the process glycogenesis and lipogenesis process. আর এই গ্লুকোস্ট্যাটিক ফাংশনের ইম্পর্টেন্টটা কি, এটার ইম্পর্টেন্স হচ্ছে, ইট ইনশিওর তোমার গ্লুকোজ সাপ্লাই টু অব্লিগেটরি গ্লুকোজ ইউজার্স। এগুলির নাম আমি একটু পরের স্লাইডে দেখাবো, কোনগুলি তোমার অব্লিগেটরি গ্লুকোজ ইউজার্স। তাহলে এটা কি করবে, এনশিওর করে গ্লুকোজ সাপ্লাই টু অব্লিগেটরি গ্লুকোজ ইউজার্স। আর একটা কি, ইট এনশিওর minimum basal glucose supply to every cell to keep TCA cycle functional. TCA cycle কে ফাংশন রাখতে গেলে আমার কিন্তু একটা বেজাল গ্লুকোজ লেভেল দরকার, না হলে কিন্তু TCA সাইকেল চলবে না। সেজন্য টু এনশিওর minimum basal glucose supply to every cell to keep TCA cycle
functional. আরেকটা কি করবে, it prevent cerebral impairment that happens in both hypo and hyperglycemia. হাইপো হলেও তোমার সেরিব্রাল ইম্পায়ারমেন্ট হয়, আর হাইপারগ্লাইসেমিয়াতেও সেরিব্রাল ইম্পায়ারমেন্ট হয়, সেটাকে সে প্রিভেন্ট করবে। আর একটা কি করবে, ইট প্রিভেন্ট কিটোসিস দ্যাট হ্যাপেন্স ইন হাইপারগ্লাইসেমিয়া। আর একটা জিনিস ওই যে তোমাদের বলতেছিলাম যে অব্লিগেটরি গ্লুকোজ ইউজার সেলস, সেগুলি কোনগুলো, এই যে আরবিসি, নিউরন, লেন্স, কর্নিয়া, টেস্টিস, অ্যাড্রেনাল মেডুলা, এগুলি হচ্ছে তোমার অব্লিগেটরি গ্লুকোজ ইউজার। আর গ্লুকোজ তোমার হোমিওস্টেসিস, এটা মানে কি, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাভেলেবিলিটি অফ গ্লুকোজ ইন ব্লাড টু পারফর্ম নর্মাল ফাংশন of obligatory glucose user cells is termed as glucose homeostasis. তো সেই গ্লুকোজ ইউজার সেলস গুলো কোনগুলি, আরবিসি, নিউরন, লেন্স, কর্নিয়া, টেস্টিস, অ্যাড্রেনাল মেডুলা। এই ব্লাড গ্লুকোজ সবসময় ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে আমরা ব্লাড গ্লুকোজ গুলো কোথা থেকে পাই। হ্যাঁ, আমরা দেখি, তোমরা জানি যে আমরা এক্সোজেনাসলি মানে ডায়েটের মাধ্যমে পাই, আর একটা কোথা থেকে আসে, গ্লাইকোজেনোলাইসিস, তার মানে গ্লাইকোজেন ভাঙলেকে পায়, আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এই তিনটা উপায়ে এক্সোজেনাসলি আমরা ডায়েটের মাধ্যমে পাই, আর একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রসেসে পাই, আর একটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে। তাহলে গ্লুকোজ হোমিওস্টেসিসের এইমটা কি, যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ গ্লুকোজ ইন ব্রেন। হ্যাঁ, ব্রেনের জন্য সবসময় প্রয়োজন কি, তোমার গ্লুকোজ। এইটার এই গ্লুকোজ হোমিওস্টেসিসটাই এটার একটা মূল মানে এইম হচ্ছে তোমার, যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ গ্লুকোজ ইন ব্রেন।